আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আইটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি মার্কি রহমান। আইন শৃঙ্খলার অবনতিতে বাড়ছে নারী শিশু নির্যাতন। নারী অধিকার কর্মীরা বলেন, অভ্যুত্থান পরবর্তী নাজুক আইন শৃঙ্খলার সুযোগে নিপীড়করা বেপরোয়া হয়েছে। চলতি বছর প্রথম 2 মাসে অন্তত 294 জন নারী ও শিশু নিপীড়নের শিকার হন। মার্চ মাসে প্রায় প্রতিদিনই ধর্ষণের মতো পাশবিক নির্যাতনের খবর গণমাধ্যমে এসেছে। সাদিয়া কানিজের রিপোর্ট। মাগুরায় বেড়াতে গিয়ে 6 মার্চ বোনের শ্বশুর, ভাসুর আর ভগ্নিপতির হাতে ধর্ষণের শিকার হয় 8 বছরের শিশু। ছোট্ট শরীর এমন পাশবিকতা সহ্য করতে না পেরে 7 দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে পাড়ি জমায় সে। ঘটনার পর ফুঁসে ওঠে দেশ। দ্রুত বিচারের দাবিতে আন্দোলনে নামে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অন্তর্বর্তী সরকার নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন আইন অনুমোদন করে, তারপরও নিপীড়ন থেমে থাকেনি। 22 মার্চ সেই মাগুরাতেই ধর্ষণের শিকার হয় 7 বছরের আরেক শিশু। বরগুনায় কন্যা ধর্ষণের বিচার চেয়ে মামলা করার 1 সপ্তাহের ব্যবধানে খুন হন পিতা। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে, চলতি বছর জানুয়ারি ফেব্রুয়ারি 2 মাসেই ধর্ষণের শিকার হয়েছে 140 জন নারী ও শিশু। সংঘবদ্ধ ধর্ষণের শিকার 34। একটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি, একটা হচ্ছে নারী দেশীদের অপপ্রচার, আর একটা হচ্ছে আইনের দ্বারস্থ হওয়ার সুযোগটাও আরও সীমিত হয়ে গেছে। এই সব কিছু মিলিয়ে আজকে আমরা এই সিচুয়েশনে পৌঁছেছি। এটা কিন্তু সমাজের একটা চিত্র বহন করছে, কাজে এই সমাজের চিত্রটা পরিবর্তন করার দায়িত্ব কিন্তু সকলের। শিশুদের সহজে ফাঁদে ফেলা যায় বলে তাদের উপর পাশবিক নির্যাতনের সংখ্যা বাড়ছে। পুরুষ মানুষ এখন একটা বড় মেয়েকে যে ধর্ষণ করতে যায় তাহলে তো ঝামেলায় পড়বে, এই জন্য বাচ্চা মেয়ে হাতে কাছে পাচ্ছে তাকে ধর্ষণ করছে। পুরুষের মধ্যে যে একটা তার আধিপত্য বিস্তারের একটা টক্সিক মাস্কুলানিটির একটা শক্তি জাগ্রত হয়েছে, সেই শক্তিটা কিন্তু সমাজটাকে নষ্ট করছে। বছরের প্রথম 2 মাসে পুলিশের কাছে নারী নিপীড়নের মামলা হয়েছে 2870টি। এর বাইরে অনেক ঘটনায় থেকে গেছে অগোচরে। এখন কোনো ঘটনা ঘটছে, আমরা তাৎক্ষণিক খবর পাই, তখন আমরা সাথে সাথে সেখানে আমাদের পুলিশ অফিসার পাঠিয়ে বা ফোর্স পাঠিয়ে আমরা সেটির ব্যবস্থা নিয়ে থাকি। এর পাশাপাশি আমরা সেখানে যাওয়ার পর ভিকটিমের যে নিরাপত্তা সেটিকে নিশ্চিত করা হয়ে থাকে। যদি কোনো নারী ভিকটিম বা শিশু যদি থানায় যায় তখন তাকে আলাদাভাবে শোনা, এই কাজগুলো কিন্তু আমাদের যে থানার যে নারী অফিসার বা পুলিশ সদস্য রয়েছে তারা কিন্তু এটি ডেডিকেটেডলি কাজটি করে থাকে। নারী শিশু নির্যাতন রোধে রাষ্ট্রকে যেমন সর্বোচ্চ কঠোরতা দেখাতে হবে, তেমনি সমাজ ও পরিবারের দৃষ্টিভঙ্গির পরিবর্তনও জরুরি বলছেন পুলিশের এই কর্মকর্তা। আমরা সম্প্রতি এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে কিন্তু আমরা নারী নির্যাতন প্রতিরোধে আমরা 3টি হটলাইন নাম্বার চালু করেছি। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। বিএনপি সহ অনেক রাজনৈতিক দলের চাওয়া ডিসেম্বরের মধ্যে নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, ডিসেম্বরে ভোট করতে হলে রাজনৈতিক দলের নিবন্ধন, আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনে নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগ, পর্যবেক্ষক নিবন্ধন, নির্ভুল ভোটার তালিকা করা নির্বাচন কমিশনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এছাড়া নির্বাচন গ্রহণযোগ্য করতে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য ও স্থিতিশীলতা প্রয়োজন। আতিকা রহমানের রিপোর্ট। 16 এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় তারা। জামায়াত বলছে আগামী রমজানের আগে নির্বাচন হতে হবে, আর এনসিপি বলছে প্রশাসনের আধিপত্য রয়েছে বিএনপি সহ অনেক দলই ডিসেম্বরে নির্বাচন চাচ্ছে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি সেটা আরো খারাপের দিকে যাবে। বর্তমান সময়ে যেই মাঠ প্রশাসন রয়েছে, সেই মাঠ প্রশাসন আমাদের কাছে মনে হয়েছে যে নিরপেক্ষ আচরণ করছে না। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের ভোট আয়োজন করা বড় চ্যালেঞ্জ। কমিশনের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে সরকারের পরিকল্পনা অনুযায়ী প্রস্তুতি নেবে ইসি। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচন কমিশন এখনো রাজনৈতিক দল নিবন্ধন ও ভোটার তালিকা হালনাগাদ শেষ করতে পারেনি। নির্বাচন কমিশন, পুলিশ ও প্রশাসনে সংস্কার হয়নি। এই অবস্থায় তড়িঘড়ি করে নির্বাচন করলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে। এনসিপি নতুন যে পলিটিক্যাল পার্টি, তারা 90 দিন আরো সময় চেয়েছে। সো এই যে পলিটিক্যাল পার্টির নিবন্ধন, সেই কাজটা শেষ করা খুব ইম্পর্টেন্ট, এবং এই 90 দিন শেষে ক্ষেত্রে হয়তো সময় বাড়ানো সম্ভব না। সংসদে আসনের সীমানা নির্ধারণ করা, কারণ আগের বার এগুলো নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল, এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সেই যে মাঠ প্রশাসন, পুলিশ, যারা অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছে তাদেরকে নিউট্রালাইজ করা। ইলেকশন কমিশনের কাছে ঠিক এক্স্যাক্টলি এটা বড় চ্যালেঞ্জ, তারা কি করে একটা গ্রহণযোগ্য ক্রেডিবল একটা ইলেকশন আমাদের কাছে উপহার দেবে। এটার কিন্তু
কোনো রকমই নাই, অন্যথা হতে পারবে না। যারা ইলেকশন করাবে তাদের অ্যাকাউন্টেবল থাকতে হবে, তাদের ট্রান্সপারেন্ট থাকতে হবে, তাদের নিয়মকানুনগুলি এমনভাবে করতে হবে যে ফ্রি ফেয়ার ইলেকশনের সহায়ক হয়, এমনভাবে নির্বাচন করতে হবে যেখানে ইউজ অফ মানি না থাকে, যেখানে মাসল পাওয়ার না থাকে, যেখানে ম্যানিপুলেশন না থাকে। তা এই জিনিসগুলি তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নির্বাচনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য না থাকলে বিশৃঙ্খল পরিবেশে ভোট করা নির্বাচন কমিশনের জন্য বড় বাধা তৈরি করবে, আর রাজনৈতিক সমঝোতা সবচেয়ে জরুরি। রাজনৈতিক দল বারবার ইলেকশন ভালো কথা বলছে, কিন্তু তারা এটা জানতে চাচ্ছে না যে কোন কোন রিফর্মটা হলে আমি নির্বাচন কমিশন আমার কাছে ট্রান্সপারেন্ট থাকতে পারে। যে কোনো ভালো ইলেকশন করতে হলে যে সরকারের আন্ডারে নির্বাচন হবে সেই সরকারকেই সম্পূর্ণ নিউট্রাল হতে হবে। অন্য পক্ষ বলার সুযোগ পায় যে আমাদের থেকে তোমরাই তো বেশি সুবিধা ভোগ করছো, তাহলে কিন্তু কেউই ঐক্যমত্যে পৌঁছাতে পারবে না। সংস্কারের ব্যাপারে তাদের মধ্যে মতভিন্নতা আছে, ইলেকশনের ডেটের ব্যাপারে তাদের মধ্যে মতভিন্নতা আছে। সো তাদেরকে এই যে এখন যেটা হচ্ছে এই জাতীয় ঐক্যমত্য কমিশন, তাদের মাধ্যমে সবগুলো পলিটিক্যাল পার্টিকে একটা জায়গায় আসতে হবে যে আমরা এই সময় নির্বাচন চাই এবং নির্বাচনের আগে এই সংস্কারগুলো চাই। কিছু সংস্কার যদি আমরা না করে নির্বাচনে যাই তাহলে আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরেই থাকবো। কমিশনের নিরপেক্ষতা না থাকলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না, একথা উল্লেখ করে বিশেষজ্ঞরা বলছেন ডিসেম্বরে ভোট করতে জুলাইয়ে রোডম্যাপ ঘোষণা সহ সব ধরনের প্রস্তুতি আগস্টের মধ্যে শেষ করতে হবে নির্বাচন কমিশনের। আতিকা রহমান, RTV, ঢাকা। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে সমাপনী বৈঠকে বসবে বিএনপি। বেলা 11টার দিকে জাতীয় সংসদ ভবনে কমিশনের কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে দেশের মৌলিক সংস্কার নিয়ে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে আজকের এই বৈঠক। এর আগে 11 এপ্রিল বিএনপির সাথে বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় সংস্কারের বিভিন্ন বিষয়ে একমত হলেও গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে দ্বিমত ছিল বিএনপির। এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক শেষ করেছে। ছয় দফা দাবি আদায়ে সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে মহাসমাবেশ করবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীদের জোট কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ। রোববার বেলা 11টা থেকে সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে একযোগে শান্তিপূর্ণ জেলাভিত্তিক সমাবেশ অনুষ্ঠিত হবে। শনিবার দুপুরে রাইজ ইন রিড কর্মসূচি শেষে এই ঘোষণা দেন শিক্ষার্থীরা। তারা জানান দেশের প্রতিটি পলিটেকনিক ইনস্টিটিউটে একযোগে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে সরকারের উচ্চ পর্যায়ে দৃষ্টি আকর্ষণ করাই তাদের মূল লক্ষ্য। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহী থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা 6 দফা দাবির একটি প্রস্তাব তুলেছেন এবং সারা দেশে সেটি পালিত হবে। তো রাজশাহী তো নিশ্চয়ই পালিত হচ্ছে, তো রাজশাহীর পরিস্থিতি কি জানাবেন? মারফি, 6 দফা দাবি আদায়ে এরই মধ্যে আপনি জানেন যে আজকে মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন কারিগরি শিক্ষার্থীরা। যদিও আজকে এই মহাসমাবেশটি রাজশাহীতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বিকেল 3টার দিকে এবং এই 3টার দিকে, এবং এই ইনস্টিটিউটে কিন্তু এই রাজশাহী যে পলিটেকনিক ইনস্টিটিউট, এই যে মহাসমাবেশটি অনুষ্ঠিত হবে সেইখানে কিন্তু আমরা যতটুকু আসলে ছাত্র প্রতিনিধি যারা রয়েছেন এই আন্দোলনের সঙ্গে যারা সম্পৃক্ত তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে রাজশাহী ছাড়াও রাজশাহীর যে আশেপাশে যে জেলাগুলো রয়েছে অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর সহ এই যেই সমস্ত পলিটেকনিক এই জেলাগুলোতে রয়েছে সেখান থেকে কিন্তু শিক্ষার্থীরা এই মহাসমাবেশে কিন্তু আজকে যোগ দিবেন এবং সেইখান থেকে কিন্তু আসলে নতুন যে কর্মসূচি সেটি ঘোষণা হতে পারে। এরই মধ্যে আমি কিছুক্ষণ আগেই এই মাঠ থেকে ঘুরে এসেছি, সেখানে একটি মঞ্চ তৈরির প্রক্রিয়া চলছে এবং তারা আশা করছেন যে যেহেতু বেশ কয়েকটি জেলা থেকে শিক্ষার্থীরা আসবেন এবং কয়েক হাজার শিক্ষার্থীর কিন্তু এখানে সমাগম কিন্তু ঘটবে এবং তারা বলছেন যে এই যে তারা যে গতকালকেও রাইজ ইন রেড নামে যে কর্মসূচিটি পালন করেছে, যেটি কুমিল্লায় শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে, সেই কর্মসূচিতেও তারা কিন্তু আসলে বলেছিলেন যে বর্তমান সরকার যিনি রয়েছেন অন্তর্বর্তী সরকার, তাদের কাছে আসলে তাদের যে 6 দফা
দাবি, তারা বলছেন যে এটি যৌক্তিক দাবি এবং এই যৌক্তিক দাবি আদায়ে তারা কিন্তু প্রথম থেকেই আসলে বলছেন যে রাজপথে রয়েছেন। কেন আসলে সরকার এই তাদের যে যৌক্তিক দাবিতে সাড়া দিচ্ছে না, তারা আসলে এই বিষয়টি আসলে বোধগম্য নয় এবং তারা বলছেন যে যেহেতু এটি শিক্ষার্থী বান্ধব সরকার এবং তারা বলছেন যে বিপ্লবীদের সরকার, এই কারণে তারা এই সরকারের কাছে প্রত্যাশা ছিল যে এই তাদের যে দাবিটি সেটি দ্রুত সময়ের মধ্যে এটি সুরাহা হয়ে যাবে। এবং আপনি জানেন যে গত বৃহস্পতিবারেও কিন্তু এই নিয়ে একজন অতিরিক্ত সচিবের সঙ্গে কিন্তু ছাত্র প্রতিনিধিদের একটি বৈঠক হয়েছিল এবং সেখানে কিন্তু সন্তোষজনক কোনো আসলে সমাধান না হওয়ার পরিপ্রেক্ষিতে তাদের যে আন্দোলন কর্মসূচি সেটি কিন্তু আসলে চালিয়ে যাচ্ছেন। এবং আজকে যেহেতু মহাসমাবেশের ঘোষণা দিয়েছে, আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকাল থেকে বেশ সতর্ক অবস্থানে রয়েছে এবং তৎপর অবস্থায় রয়েছে এবং শিক্ষার্থীরা বলছেন তাদের যতক্ষণ পর্যন্ত তাদের এই 6 দফা যৌক্তিক দাবি না মেনে নেওয়া না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের যে আন্দোলন সেটি তারা চালিয়ে যাবেন। এবং আজকে মহাসমাবেশের এই যেটি অনুষ্ঠিত হবে বিকেল 3টার দিকে, সেখানে কিন্তু আসলে কঠোর যে কর্মসূচির ঘোষণা সেটি আসতে পারে। তো মারফি, এই ছিল আমার কাছে সেই পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সর্বশেষ পরিস্থিতি। রকি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এদিকে রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে জাহিদুল ইসলাম পারভেজ নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল সরোয়ার জানান, শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের ছুরিকাঘাতে পারভেজ রক্তাক্ত হন। পরে কুর্মিটলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভূগর্ভে পানির স্তর নিচে নেমে যাওয়ায় ফেনীতে 1 লাখ নলকূপ দিয়ে পানি ওঠে না, ফলে বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। খাবারের পানির জন্য হাহাকার করছেন স্থানীয়রা। এজন্য অনাবৃষ্টিকে দায়ী করছেন স্থানীয় প্রশাসন। সংকট নিরসনে কোনো পদক্ষেপ নেয়নি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। ফেনী থেকে আজাদ মালদারের পাঠানো তথ্যচিত্র বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। বৈশাখের প্রচণ্ড দাবদাহ আর অনাবৃষ্টির কারণে পানির সংকটে ফেনীর বেশ কয়েকটি উপজেলার মানুষ। পুকুর, খালবিল সহ কোথাও পর্যাপ্ত ব্যবহারযোগ্য পানি নেই। অবস্থা আরও ভয়াবহ করে তুলেছে নলকূপেও পানি না ওঠা। ফেনীর দাগনভূঞা, ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ার গভীর অগভীর 1.5 লাখ নলকূপের প্রায় 1 লাখ নলকূপে উঠছে না পানি। তাই খাওয়াসহ দৈনন্দিন কাজের পানি সংগ্রহে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের। টিউবওয়েল আছে, টিউবওয়েলে কলই তো পানি নাই। আমরা প্লেট লই, দোয়া পালি লই, ভোগরও পানি না, কলও পানি না। আমরা অনেক কষ্ট করি, আমরা গিয়ে কলের দরকার। আমি এখানে পানি খেতে আসছি, আর এটা কল চিপছে আর পানি নেই। আঙ্গো পাইতে তো ফাতালে হানি নাই, কলের সমস্যা, ডাক বাই তুমানি খাইয়ে আঙ্গো সমস্যা নেই। পুকুরে বাড়িতে পানি নাই, টিউবওয়েলে পানি উঠতেছে না। এমন অবস্থা হয়েছে টিউবওয়েলে পানি দিয়েও পানি উঠানো যায় নাই। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় তৈরি হয়েছে এমন অবস্থা। সংকট নিরসনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এখনো কোনো পদক্ষেপ নেয়নি। উল্টো অনাবৃষ্টিকে দায়ী করে ভারী বৃষ্টির প্রত্যাশা নির্বাহী প্রকৌশলীর। আশা করতেছি আমরা যদি দ্রুত একটা বৃষ্টিপাত হয়, কয়েকদিন টানা বৃষ্টি হলে সেই আমরা পানি পেয়ে যাবো আশা করি। গভীর নলকূপ যেগুলো সাবমার্জিবল পাম্পযুক্ত গভীর নলকূপ যেগুলো আমরা সরকারের পক্ষ থেকে করে থাকি, ব্যবহারের জন্য দূর দূরান্তের জলাশয় থেকে পানি সংগ্রহ করছেন অনেক মানুষ। ভোগান্তি লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপ চান স্থানীয়রা। আব্দুল হামিদ, RTV। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে ফেনী থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজাদ মালদার। আজাদ, এই যে পানির সংকট, এটার জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর অনাবৃষ্টিকে দায়ী করছেন, কিন্তু এর কিন্তু কিছু পদক্ষেপ নেওয়া যেত, যেমন সেখানে বিশুদ্ধ পানি সরবরাহ করারও কিন্তু ব্যবস্থা করা যেত। তো এ বিষয়ে জানাবেন। মারফি, আপনি যেমনটি বলছিলেন যে ফেনীতে আসলে যে নলকূপে পানি উঠছে না, যে বিশুদ্ধ পানির যে একটা খাবারের যে এবার তীব্র সংকট, আর এতে করেই গ্রাম অঞ্চল অর্থাৎ তৃণমূল পর্যায়ে যারা যে সমস্ত পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া, দাগনভূঞা এবং ফেনীর শহরের কিছু অঞ্চল সহ অনেক মানুষ এখানে দুর্ভোগ এবং দুর্গতির মধ্যে আছে। তারা আসলে যে পানি, বিশুদ্ধ পানির অভাবে তারা হাহাকার করছে। তাদের পানি অনেকে যারা অবস্থা সম্পন্ন তারা বাইরে থেকে কিনে এনে পানি পান করছেন, আর অপরদিকে যারা গরিব, অসহায়, নিরীহ তারা
তাদের দুর্ভোগের শেষ নাই। তারা এই পানি নিয়ে হাহাকার করছে, এদিক সেদিক ছুটাছুটি করছেন। টিউবওয়েলগুলো নিচের পানির স্তর নেমে গেছে, এই কারণে টিউবওয়েলে পানি উঠছে না। প্রায় 1 লাখ টিউবওয়েল এখন অকেজো অবস্থা পড়ে আছে। গত 2-3 দিন থেকে আসার বাণী হলো, গত 2-3 দিন থেকে একটু বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি যদি আরও কিছুদিন হয়, হয়তো পানি তারা পাবে বলে আশাবাদী। যেহেতু যে কথাটি আপনাদের পানি আপনার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আমাদেরকে জানিয়েছেন যে বৃষ্টি বাদল হলে হয়তো পানির তীব্রতা এর সংকট কেটে যাবে, কিন্তু এখন সেটা হলো আশার বাণী। কিন্তু এই মুহূর্তে আসলে বিশুদ্ধ পানি সরবরাহ করা প্রয়োজন। মানুষ গ্রামগঞ্জে পানির জন্য হাহাকার করছে, টিউবওয়েলে পানি উঠছে না, মানুষ বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত হচ্ছেন। এতে করে যারা যে পুকুর থেকে খালে নালা যেখানে পানি আছে, যে পানিগুলো যদি তারা পান করে তাদের যে এখানে রোগ ব্যাধি বালাইয়ের তাহলে বালা নাই। অনেকে হাসপাতালে ভিড় করছেন এই বিশুদ্ধ পানির কারণে, তাদের ডায়রিয়া এবং মহামারী সহ অনেক রোগ ব্যাধিতে ছড়িয়ে পড়ছে। এই যে হাসপাতালগুলোতে এখানে রোগীর যথেষ্ট ভিড় পরিলক্ষিত হচ্ছে। তো এই ছিল এই যে পানির সংকট নিয়ে, এই ছিল আমার কাছে ফেনী থেকে সর্বশেষ মারপিট। ধন্যবাদ আপনাকে। 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে সিলেট জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করছে টাইগাররা। শেষ খবর পর্যন্ত দলটির সংগ্রহ বিনা উইকেটে 2 রান। সিলেটের বাউন্সি ক্রিকেটের কথা মাথায় রেখে একাদশে 3 পেসার নিয়ে স্বাগতিক বাংলাদেশ। এদিকে অভিষেকের সম্ভাবনা থাকলেও একাদশে জায়গা হয়নি পেসার তানজিম হাসান সাকিবের। ম্যাচ নিয়ে প্রত্যাশার বার্তা দিয়েছিলেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তবে ম্যাচটিতে চোখ রাঙাচ্ছে বৃষ্টি। Ball hitting bat, see the way it came and the splice of the bat, not very comfortable in negotiating that delivery. দর্শক, এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুস সাকিব। সাকিব, গত কয়েকদিন সিলেটে বৃষ্টি হয়েছে, তো আজ আবহাওয়া কেমন দেখছেন? সেখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা? মারফি, আপনাকে ধন্যবাদ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম বছরের প্রথম টেস্ট, টাইগার অধিনায়ক নাজমুল শান্ত টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন, যেটা আপনি আসলে বলছিলেন। এবং এই টেস্টটা কিন্তু আসলে বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যে এই মাঠে বাংলাদেশ, ঘরের মাঠে বাংলাদেশের যে সাফল্য সেটা কিন্তু আসলে গত বছরও আমরা দেখিনি। তো এই টেস্টটা দিয়ে কিন্তু নাজমুল শান্ত গতকাল বলেছেন যে বাংলাদেশ আসলে ঘুরে দাঁড়ানোর একটা চেষ্টা আছে এবং নতুনভাবে শুরু করার চেষ্টা করছে। এবং একাদশে যদি বলি, একাদশে কিছু ওপেনিংয়ে মাহমুদুল হাসান জয় ঢুকেছেন জাকির হাসানের জায়গায়, এবং তানজিম সাকিব যার কথা বলছিলেন সিলেটের ছেলেই, তার এখানে একটা সম্ভাবনা ছিল অভিষেক হওয়ার, কিন্তু আজ কিন্তু তার অভিষেকটা হয়নি আসলে। এবং পেসারদের জন্য যেহেতু সিলেটের উইকেট আসলে পেস সহায়ক, সেখানে নাহিদ রানাকে রাখা হয়েছে এবং হাসান খালেদকে রাখা হয়েছে, এবং সব কিছু মিলিয়ে বাংলাদেশের উইকেটটা একাদশটা ভালোই হয়েছে আশা করা যাচ্ছে। এবং আরেকটা কথা বলছিলেন যে বৃষ্টির সম্ভাবনা জানতে চাইছিলেন। সিলেটে যেহেতু বৃষ্টিটাই বেশি হচ্ছে, বাংলাদেশ টিম এবং জিম্বাবুয়ে টিম যেদিন থেকে অনুশীলন শুরু করেছে আমরা বৃষ্টিটাই দেখছি, আসলে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এবং গতকালকেও আসলে অনুশীলন শেষে বিকেলে একটু হালকা পাতলা বৃষ্টি ছিল। এবং আজকের আবহাওয়া আপডেট যদি বলি, যে আজকে আসলে এখনও বৃষ্টি হয়নি, তবে আকাশটা কিছুটা মেঘলা রয়েছে। সকালে একটু রোদ ছিল, কিন্তু এখন কিছুটা মেঘলা রয়েছে। এবং সিলেটের ম্যাচে আসলে ভাগ্যটা যে কোনো সময় বৃষ্টির বাধায় আসলে বদলে যেতে পারে। তো এখন পর্যন্ত সিলেটে বৃষ্টি হয়নি, এবং আবহাওয়া আপডেটে সেরকম কোনো সম্ভাবনা মানে সরাসরিভাবে বলা হয়নি, যে তবে হতে পারে, যেহেতু সিলেটে আমরা সবসময় দেখে আসি সিলেটে বৃষ্টির একটা প্রবণতা থাকে। তো মারফি, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে বাংলাদেশের জিম্বাবুয়ে টেস্ট এই ছিল আমার কাছে সর্বশেষ। সাকিব, আপনাকে ধন্যবাদ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি নির্মাণাধীন সড়কের জমি নিজেদের বলে দাবি করেছেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার 2 বাসিন্দা। সড়কের নির্মাণ কাজ বন্ধ করে বাঁশের বেড়া দিয়ে মানুষের চলাচলের পথ বন্ধ করে দিয়েছেন তারা। ঝিনাইদহ থেকে শিপলুজ্জামানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। ঝিনাইদহের কালীগঞ্জের রাখালগাছি ইউনিয়নের মোল্লাডাঙ্গা গ্রামের এই সড়কটির নির্মাণ কাজ শুরু করে এলজিইডি। কাজ শুরুর পর থেকেই স্থানীয় বাসিন্দা শামসুল ইসলাম ও মোহাম্মদ মুজিদের দাবি, জমি দখল করে সড়ক নির্মাণ করছে সরকার। এরই মধ্যে সড়কটির যোগাযোগ বিচ্ছিন্ন করতে বাঁশের বেড়া দিয়েছেন তারা। আমাদের এই জমিটাই সাইডে ফিরিয়ে চলছে, এইটা দিয়ে সরকারের রাস্তা দিয়ে আমরা জমির প্লট কাটাই। তাহলে এখন রাস্তা যেখানে সেখান থেকে সরকার রাস্তা বের করে নেবে। রাস্তা পূর্বে আমাদের জমি রয়েছে, এই কারণে আমরা ঘিরছি।
আমরাও চাই যে এই রাস্তার সুসমাধান হোক। উপজেলার বহিরগাছি থেকে সাঁকোবাজার পর্যন্ত 3 মিটার প্রশস্ত সড়কটি নির্মাণ কাজ শুরু হয় 3 মাস আগে। এদিকে এলাকাবাসীর দাবি অনেক আগে থেকেই সড়কটি দিয়ে চলাচল করলেও এখন অবৈধভাবে শামসুল ইসলাম ও মোহাম্মদ মজিদ সড়কটি নিজেদের বলে দাবি করছে। হঠাৎ দেখি যে রাস্তা খুঁজতে সলিং উঠানোর সঙ্গে সঙ্গে তারা ঘিরে দিয়ে দিয়েছে। তারা 3 শতক জমি বলে পাবে। বাপ দাদার আমল থেকে দেখে আসছি এই রাস্তাটা বরাবরই রাস্তা হয়েছে, আমরাও চলাচল করেছি, আমার বাপ চাচাও চলাচল করেছে। দেখছি যে এই রাস্তাটা চলাফেরা করে, এখন আমার এক স্বাস্থ্য ভাইরা এসে এই রাস্তাটা ঘিরে থেকে আছে, বলেছে এই জমিটা আমাদের, তারা পাবে বলে রাস্তা ঘিরে থেকে আছে। এখন আমি বাড়িতে বেরোচ্ছি আর রাস্তা দিয়ে। সমস্যা সমাধানে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। অতি দ্রুত এই সমস্যার সমাধান করে সড়কটি জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবি স্থানীয় বাসিন্দাদের। আব্দুল হামিদ, RTV। নারায়ণগঞ্জে 1 লাখ গাছ রোপণ করে গ্রিন সিটি করার ঘোষণা দিয়েছে প্রশাসন। সেই সঙ্গে যত্রতত্র ব্যানার ফেস্টুন লাগানো বন্ধ করে ক্লিন সিটির স্বপ্ন দেখা হচ্ছে। তবে রক্ষণাবেক্ষণ এবং এর ধারাবাহিকতা রক্ষাই চ্যালেঞ্জ বলে মনে করছেন কেউ কেউ। নারায়ণগঞ্জ প্রতিনিধি আনোয়ার হাসানের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন নাজিরা সুলতানা। কয়েক দশকে নারায়ণগঞ্জে বেড়েছে বহুতল ভবন, কলকারখানা ও বিপণী বিতান, আর তাই ইট পাথরের দাপটে হারিয়েছে সবুজের ছায়া। বৃক্ষহীন এ নগরে এবার নানা জাতের 1 লাখ গাছ রোপণের উদ্যোগ নিয়েছেন জেলা প্রশাসক। আমরা ইতিমধ্যেই গাছ সংগ্রহের কার্যক্রম চালাচ্ছি। আমরা বিভিন্ন প্রতিষ্ঠান যারা গাছ উৎপাদন করে তাদের সাথে দর যাচাই করছি। এদিকে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে সচেতন মহল। তবে রক্ষণাবেক্ষণ এবং ধারাবাহিকতা নিয়ে সংশয় জানিয়েছেন কেউ কেউ। আমার হিসেবে নারায়ণগঞ্জে অনেক বেশি গাছ থাকা দরকার, যে কারণে অক্সিজেনের কমি হবে না। এই রাষ্ট্রীয় ডাকগুলো আমরা পৌঁছায় দিতে গিয়ে আমাদের অনেক সময় বিভিন্ন রোদে পুড়ে গরমে হাঁসফাঁস খেতে হয়। এগুলো গাছ টাছ থাকে, তখন সেখানে গিয়ে আমরা মুক্ত বাতাসে কিছুটা নিঃশ্বাস নিতে পারি। এই গাছগুলো লাগানো সেটা বড় কথা নয়, সবচেয়ে বড় কথা হচ্ছে গাছগুলো যেন বাঁচিয়ে রাখা হয়। রোপণ শেষে গাছের পরিচর্যা নিশ্চিত হলে ভালো কিছু সম্ভাবনা দেখছেন বাপার জেলা সভাপতি। প্রশাসনের উদ্যোগে যদি এই গাছগুলো লাগানো হয় তাহলে প্রধান কাজ হবে এই গাছগুলো রক্ষা করা। গাছ রক্ষণাবেক্ষণে স্বেচ্ছাসেবী ছাড়াও স্থানীয়দের অংশগ্রহণ থাকবে বলে জানান জেলা প্রশাসক। আমরা চিন্তা করছি যে কমিউনিটিকে কিভাবে ইনভলভ করা যায়। কিছু ইয়াং জেনারেশন যারা, তাদের সাথে যোগাযোগ করে আমরা তাদেরকে ইনভলভ করব। গাছে গাছে ভরে উঠবে বন্দরনগরী, আর সবুজের পরশ পাবেন বাসিন্দারা, এমন প্রত্যাশা সবার। নাদিরা সুলতানা, RTV। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।